শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। একটি শিশুর জন্ম পরিবারের সবচেয়ে আনন্দের একটা বিষয়, কিন্তু বর্তমানে আমরা অনেক বেশি দেখতে পাই যে শিশু জন্মগত অনেক ধরনের জটিলতা নিয়ে জন্মায়, যার মধ্যে হৃদরোগ অন্যতম। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে কিন্তু এই চিকিৎসার বিষয়ে অনেক অগ্রগতি রয়েছে এবং সেই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা, শিশু হৃদরোগ এর লক্ষণ ও চিকিৎসা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন স্বনামধন্য শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর নুরুন্নাহার ফাতেমা, সাবেক বিভাগীয় প্রধান, শিশু হৃদরোগ সিএমএইচ। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ। ধন্যবাদ, স্বাগত আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, শিশু হৃদরোগ সমস্যা এবং তার লক্ষণ ও চিকিৎসা। ম্যাডাম, আমরা প্রায় শুনতে পাই যে বাবা মারা প্রায় এখন বলে থাকেন যে শিশুর হার্টে ছিদ্র আছে বা জন্মগত হার্টের সমস্যা নিয়ে আসলে সে বেড়ে উঠছে। এই বিষয়টা আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি? এটা আসলে জন্মগত যে কোনো জিনিসকে আমরা বলি ইংরেজিতে কনজেনিটাল। কনজেনিটাল শব্দের অর্থ হচ্ছে বর্ণইত, মানে যেটা নিয়ে কেউ জন্মগ্রহণ করে, মায়ের পেটে থাকা অবস্থাতেই কিন্তু তার উৎপত্তি হয় এবং পরবর্তীতে সে জন্মগ্রহণ করে, সেই জিনিসটাকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা জন্মগত হার্টের রোগ, যদি হার্টে হয়। এর ছাড়া যে কোনো অঙ্গ প্রত্যঙ্গেই জন্মগত সমস্যা থাকতে পারে। তো হার্টের যদি হয় আমরা সেটাকে বলি জন্মগত হার্টের রোগ। তো জন্মগত হার্টের রোগ নিয়ে জন্মানোর পরে সেইটার আবার অনেক ক্লাসিফিকেশন আছে, সেইভাবে আমরা ক্লাসিফাই করি এবং এক একটা রোগের তখন তার ক্লাস অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। জি, ধন্যবাদ। বর্তমানে ম্যাডাম বাংলাদেশের এই সমস্যার প্রেক্ষাপটটা আসলে কেমন, বা বর্তমান চিত্র যদি আমরা দেখি, কত পার্সেন্ট শিশুর মাঝে এই জন্মগত হৃদরোগ সমস্যা নিয়ে তারা আসলে জন্মাচ্ছে? আসলে এই সমস্যা এখন ভয়াবহ আকার ধারণ করেছে, এটাই বলতে পারি আমি এক কথায়। যেটা আমরা আমাদের পরিসংখ্যান অনুযায়ী যদি আমি বলি, তাহলে পুরা ওয়ার্ল্ড ওয়াইড প্রতি 1000 জীবিত শিশুর মধ্যে 8 জনের দেখা যায় যে জন্মগত হৃদরোগ আছে। তো বাংলাদেশে সেরকম সরকারি লেভেলে কোনো স্টাডি করা হয় নাই এখন পর্যন্ত। আমরা ব্যক্তিগত পর্যায়ে যে স্টাডিগুলি করেছি, আমি যেমন সম্মিলিত সামরিক হাসপাতালে একটা স্টাডি করেছিলাম 2004 সালের দিকে। সেই স্টাডিতে আমরা দেখতে পাই যে যতগুলি ইনবর্ন শিশু, মানে ওই হাসপাতালে জন্মগ্রহণ করেছে এবং নবজাতক শিশু বাইরে থেকে এসে ভর্তি হয়েছে, তাদের মধ্যে এই জরিপটি চালানো হয় এবং দেখা যায় যে প্রতি 1000-এ 25 জন শিশুর মধ্যে আমরা এই হার্টের রোগগুলি পাই, যেটা অনেক অনেক বেশি। কিন্তু সৌভাগ্যের বিষয় ছিল যেটা, যে এই যে 25 জন প্রতি 1000-এ, তাদের সবাই কিন্তু মারাত্মক রোগী ছিল না। কিছু কিছু ছিল একদমই মাইল্ড ফর্মের রোগী, যেগুলি হয়তো পরে ভালো হয়ে গেছে। যে কারণে এই রোগীগুলোর যে 25টাই যে একেবারে অতি ভয়ঙ্কর ধরনের রোগ এবং প্রত্যেকেই মারা যাবে বা প্রত্যেকেরই অনেক জটিল চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে, এরকম না। কেউ কেউ হয়তো দেখা গেছে যে ঔষধেই ভালো হয়ে গেছে, কেউ কেউ শুধুমাত্র ফলো আপ করে করেই ভালো হয়ে গেছে। কিন্তু যেটা মানে ইন্টারন্যাশনালি যেটা দেখা যায়, সেটাতে যে 8 জন বলে ওরা, আসলে এইগুলি হচ্ছে তাদের স্টাডিটা নবজাতকের উপরে করা না, তারা একটু বড় বয়সে করে। যখন নবজাতকে করার যেটা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে খুব খারাপ রোগী যারা, তারা কিন্তু নবজাতক পিরিয়ডে মারা যায়। আবার খুব একটু ভালো টাইপের যারা, তারা দেখা যায় 1-2 মাস বয়সের মধ্যে ভালোও হয়ে যায়। তো নবজাতকে করলে এই যে যারা ভালো হওয়া এবং যারা খারাপ হওয়া, যারা মারাও যেতে পারে, সবাইকেই কিন্তু ইনক্লুড করা যায়। তাহলে ওইটা একটা ইনক্লুসিভ টাইপের হয়, যেখানে মায়ের পেট থেকে তারা যখন বের হয়ে আসে এবং জন্মগ্রহণ করার পরপরই যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই নাম্বারটা এরকমই হবে যে কোনো দেশেই। একদমই। ম্যাডাম, এই যে জন্মগত হৃদরোগ কি আসলে শিশুর জন্মের পরেই এর বিষয়টা দেখা দেয়, নাকি মাতৃগর্ভে এর সূচনাটা ঘটে? এটা আসলে স্ট্রাকচারাল একটা ডিজিজ, বুঝতে পারছেন? হার্ট তো একটা স্ট্রাকচার, এটা একটা 4টা ঘর থাকে, তার মধ্যে কতগুলি ফ্লোর থাকে, উপরতলা নিচতলা, তারপরে তার মধ্যে ভাল্ব বা দরজা থাকে। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার একটা জটিল স্ট্রাকচার, হার্টের স্ট্রাকচারটা। এবং দেখা যায় যে এই স্ট্রাকচারের যে কোনো জায়গাতে স্ট্রাকচারাল প্রবলেম থাকতে পারে। যেমন যে ওয়ালগুলি আছে, এইগুলির মধ্যে দেখা যাবে ইনকমপ্লিটভাবে ফর্ম হয়েছে, সে কারণে সেখানে ছিদ্র থেকে গেছে। অথবা যে ভাল্বগুলি আছে, দেখা যাচ্ছে সেই ভাল্বগুলি হয়তো সরু অথবা হয়তো ঢিলা, এরকম হতে পারে। অথবা কম্বিনেশনের মধ্যে একটা ডিফেক্ট থাকতে পারে, যেমন উপরতলার সঙ্গে নিচতলার একটা কিন্তু
ইয়ে আছে, যোগাযোগের যে কোঅর্ডিনেশন আছে, বিষয়টা। রাইটের সঙ্গে রাইট, লেফটের সঙ্গে লেফট। আবার রক্তনালীগুলোর একটা কোঅর্ডিনেশন আছে, যে দূষিত রক্তের একটা রক্তনালী আলাদা থাকবে, বিশুদ্ধ রক্তের একটা রক্তনালী আলাদা থাকবে, যেটা বিশুদ্ধ নিলয় থেকে বের হয়, আবার দূষিত রক্তনালী দূষিত নিলয় থেকে বের হয়। কিন্তু কম্বিনেশনের যে তাদের যে কোঅর্ডিনেশন, এইটার যদি না হয়, দেখা যায় যে দূষিতর সঙ্গে বিশুদ্ধ আর বিশুদ্ধর সঙ্গে দূষিত এরকম কম্বিনেশনও হয়। সুতরাং এই যে হার্টের একটা কমপ্লেক্স স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে যে কোনো ধরনের কোঅর্ডিনেশনের অভাব হতে পারে, উপরতলা নিচতলায় হতে পারে, নিচতলার সঙ্গে রক্তনালীর হতে পারে। সুতরাং এই যে স্ট্রাকচারাল প্রবলেমগুলি, এইগুলিকেই আমরা বলে থাকি জন্মগত হৃদরোগ। এবং এই সমস্যাটা হয়ে যায় মায়ের গর্ভে থাকা অবস্থায়। হার্টটা যখন তৈরি হয়, হার্ট সাধারণত গর্ভধারণের কনসেপশনের 3 সপ্তাহ থেকে হার্টটা তৈরি হওয়া শুরু হয়। তো ওই 3 সপ্তাহ থেকেই কিন্তু এই প্রবলেমগুলির উৎপত্তি হয়, এবং তখন থেকেই কিন্তু দেখা যায় যে হার্টের যে রোগগুলি নির্ধারিত হয়ে যায় তখনই, যে কার কোন হার্টের রোগ হবে। ম্যাডাম, এটা কি গর্ভাবস্থায় শনাক্ত করা সম্ভব কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। গর্ভাবস্থায় যারা শনাক্ত করতে পারে, সেটাতেই বোঝা যায় যে কে কত উন্নত। যারা যত উন্নত, যারা যত অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে পারে, যে সমস্ত দেশে অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে, তারা 9-10 সপ্তাহ থেকেই কিন্তু এইটির উপরে কাজ করা শুরু করে দেয়। যেমন কিছু কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, যেগুলো 9-10 সপ্তাহ 11 সপ্তাহে আমরা যদি আলট্রাসোনোগ্রাম করি, সেই আলট্রাসোনোগ্রামের একটা বিশেষ টেস্ট আছে, ওটার মাধ্যমে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিগুলিকে বের করে ফেলা যায়। আর ম্যাক্সিমাম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিগুলির সঙ্গেই কিন্তু হার্টের রোগ থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ওই সময় একটা সন্দেহ এসে যাবে, যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিটা টেস্টটা পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে যে এই বাচ্চাটার হার্টের রোগও থাকতে পারে। তাহলে তখন থেকেই কিন্তু তার এই টেস্টগুলি করার দিকে, মানে যে আর্লিয়েস্ট টাইমে, যতটুকু আর্লিয়েস্ট টাইমে পসিবল, তখন আমরা ফিটেল ইকোকার্ডিওগ্রাফি বা বাচ্চার ইকো কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থায় করা যায়, সেটা করে তখনই তার বুঝতে হবে যে তার হার্টে রোগ আছে কিনা। ম্যাডাম, এই ক্ষেত্রে কারণগুলো আসলে কি? আমরা স্ট্রাকচারাল এই যে বিষয়টা বললেন, সেটা ধরনগুলো সম্পর্কে আসবো, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সমস্যাটা অনেক বেশি প্রকট। এটা কি সামাজিক বা পারিবারিক ইতিহাস বা এরকম মায়ের স্বাস্থ্যের উপরও আসলে কি কারণগুলো রয়েছে? আসলে সমস্যাটা এখন অতি বেশি প্রকট যেটা আপনি বলছেন, সেটা আসলে দুইভাবে বলা যায়। প্রথমটা হচ্ছে যে আগে ডিটেকশনই হতো না। হ্যাঁ, আগে তো এই সচেতনতা ছিল না, প্লাস ডাক্তাররা ছিল না এই বিষয়ে চিকিৎসা বাংলাদেশে শুরু হয়েছে আমি যখন প্রথম আসি 1998-এ, তখন থেকে। তার আগে সবাই জানতো যে হার্টের রোগ শুধুমাত্র বড়দের হয়। আমি এসে যখন বললাম যে বাচ্চাদের হার্টের রোগ, তখন সবাই প্রথম দিকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতো, যে এরা কি বলছে, আমরা তো কখনো শুনি নাই। তো এই যে জানার অভাব, নলেজের অভাব, এবং এই বিষয়ে বিশেষজ্ঞের অভাব, যে কারণে কিন্তু এই রোগগুলি অন্য রোগের মতো, অন্য রোগের ডায়াগনোসিস নিয়ে তারা হয়তো মারা যেত, অথবা তাদের চিকিৎসা হয়তো হতো না। আর এখন যেটা হয়েছে, এই বিষয়ে প্রচুর বিশেষজ্ঞ এখন আমরা তৈরি করেছি, প্লাস মা বাবারা অনেক বেশি সচেতন। তারা একটু সিমটম দেখতে পারলেই ডাক্তারদের কাছে চলে আসে। এবং জেনারেলভাবে যারা নিওনেটোলজিস্ট আছেন বা নবজাতক বিশেষজ্ঞ, বা যারা শিশু রোগ বিশেষজ্ঞ, যারা নর্মাল শিশু রোগ বিশেষজ্ঞ, তাদের মধ্যে আমরা এই বার্তাটি পৌঁছে দিয়েছি যে শিশু হৃদরোগের লক্ষণগুলি এইগুলি। এখন তারাও কিন্তু অনেকটাই সচেতন, কারণ বাচ্চারা তো প্রথমে তাদের কাছে যায়। আমাদের কাছে তো আর কেউ এসে বলে না যে আমার বাচ্চার হার্টের রোগ আছে, দেখে দেন। তাদেরকে অন্য কেউ রেফার করতে হয়। তো যারা রেফার করে, সেই রেফারেল ফিজিশিয়ানদের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করেছি সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে, সিএমই প্রোগ্রামের মাধ্যমে। সুতরাং তাদের সচেতনতার কারণেই প্রথম কারণটা হচ্ছে যে এটা বেশি ধরা পড়ছে। আর দ্বিতীয় যেটা, যে এর কি ইনসিডেন্স বেড়ে গেল কিনা, ইনসিডেন্স বেড়ে যাওয়া এটাও হতে পারে। এটা কারণ এখনের মতো তো আগের লাইফস্টাইল মানুষের এরকম ছিল না। হ্যাঁ, এখনের লাইফস্টাইলের মধ্যে মায়েদের এখন বিশেষ করে দেখা যাচ্ছে বয়স একটু বেশি, মেয়েরা পড়াশোনা করছে, সবাই তাদের পড়াশোনা শেষ করে তারপরে বিয়ে, তারপরে বাচ্চা, এগুলিতে একটু লেট হয়ে যাচ্ছে। এইটাও একটা, বাবারও অনেক সময় দেখা যাচ্ছে এস্টাবলিশ হয়ে বিয়ে করতে, বাচ্চা নিতে সময় লেগে যাচ্ছে। এবং মানুষ অনেক বুদ্ধিমান এখন, তারা চাইলেই যে একটা বাচ্চা নিয়ে তারপরে এই বাচ্চাকে লালন পালন করতে পারবে না, সেই চিন্তা থেকে দেখা যাচ্ছে তারা আগে সেটেলড হচ্ছে, একটা প্রিপারেশন নিচ্ছে এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে, এটাতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে। এটা একটা হতে পারে।
আর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দেখেন এখন পাড়ায় পাড়ায় কত হসপিটাল, পাড়ায় পাড়ায় ক্লিনিক, এই সমস্ত কোনো গাইডলাইন মেনে হয়েছে বলে তো আমার মনে হয় না। এবং এইগুলির জন্য যে নিয়ন্ত্রক সংস্থাগুলি আছে তাদের পক্ষেও সম্ভব হয় না যে প্রত্যেকটা জায়গায় গিয়ে পাহারাদারি করা। তো এই যে পাড়ায় পাড়ায় যে ক্লিনিকগুলি বা হসপিটালগুলি, এদের যে রেডিয়েশনগুলি এরা স্প্রেড করছে, এটার কি কোনো প্রোটেকশন আছে কিনা আমরা তো এটা বলতে পারি না। তো রেডিয়েশন তো একটা মারাত্মক একটা এজেন্ট যেটা দিয়ে হার্টের রোগটা হতে পারে। তো দেখা গেল মারা প্রেগন্যান্সি অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, রেডিয়েশন হ্যাজার্ডের মধ্যে পড়ে যাচ্ছে। আবার তারা যে খাবারগুলি খাচ্ছে সেই খাবারের মধ্যে দেখা যাচ্ছে অনেক কৃত্রিম জিনিস দিয়ে এগুলি সংরক্ষণ করা হয়। ফল টল তো এখন ধরেন আপনি আসলে অরিজিনাল যে ফলটা এটা কতটুকু পাওয়া যায় জানি না, সবগুলির মধ্যে অ্যাডিটিভ বিভিন্নটা মেশানো থাকে, সেগুলি থেকে হচ্ছে। তো এর ছাড়া বায়ু দূষণ আছে, এনভায়রনমেন্টাল অন্যান্য হ্যাজার্ড আছে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা এখন এত বেশি মেডিসিন ইউজ করি, অল্প কিছুতেই আমরা মেডিসিন খাই, এই মেডিসিনগুলির সাইড ইফেক্ট আছে। একজন মা প্রেগনেন্ট হওয়ার পরে যদি কোনো উল্টোপাল্টা মেডিসিন খায় সেটা থেকে হতে পারে, খাওয়ার থেকে হতে পারে। তো এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলি আছে। আর সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে জিনগত মানুষের একটা জেনেটিক একটা প্রিপন্ডারেন্স থাকে যে এই ফ্যামিলিতে এই জেনেটিক ডিসঅর্ডারটা হয়, বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ক্রোমোজোমালগুলো তো ধরেন এগুলো বংশগত না, হঠাৎ করে একটা ক্রোমোজোমে চেঞ্জ হয়ে যেতে পারে কোনো একটা কারণে। এই যে রেডিয়েশনটা থেকেও দেখা যায় এটা হতে পারে যে ক্রোমোজোমাল একটা চেঞ্জ হয়ে গেল, তখন ট্রাইজোমি হয়ে গেল, অথবা কোনো একটা চেঞ্জ হয়ে গেল, সেগুলা থেকে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে। এবং ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির বাচ্চাগুলা কিন্তু দেখা যায় যে 50 to 60% ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিতে তাদের মধ্যে হার্টের রোগ থাকতে পারে। তো এইভাবেই বিভিন্নভাবে হার্টের রোগের উৎপত্তি হয়। জি, ধন্যবাদ। আমরা ম্যাডাম যেটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বলছেন, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যাদের আছে, ডাউন সিনড্রোম বাচ্চাদের মাঝে কিন্তু আমরা হার্টের এই সমস্যা প্রকট দেখতে পাই। হ্যাঁ, ডাউন সিনড্রোম তো সবাই জানে এটা, যে ডাউন সিনড্রোম কিন্তু এমন একটা কমপ্লেক্স সিনড্রোম যেটার মধ্যে নিউরোলজিক্যালি তাদের তো যেমন তাদের বুদ্ধির মধ্যে একটু দেখা যায় যে প্রতিবন্ধী আছে বুদ্ধির মধ্যে। এটা ছাড়াও তাদের অন্যান্য রোগও হতে দেখা যায়, যেমন তাদের থাইরয়েডে বেশিরভাগ ডাউন সিনড্রোমের বাচ্চাদের থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, তাদের হার্টের ডিজিজ থাকে, 40 to 50%-এরই হার্টের ডিজিজ থাকে। কারো কারো গাট অ্যাবনর্মালিটিস দেখা যায়, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা এই ধরনের রোগগুলি। তো ডাউন সিনড্রোম হলে আমরা করি কি, আমরা তার পুরা বডিটাই স্ক্রিনিং করতে হয় যে কোথায় কোন সমস্যা আছে। কারণ বেশিরভাগই দেখা যায় যে রিপ্লেসমেন্ট, যেমন থাইরয়েডটা তো আর এমন প্রবলেম না, থাইরয়েড যদি ডেফিসিয়েন্সি থাকে এটা রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যায়। তো আগে থেকে আমরা যদি এগুলি বের করে ফেলি স্ক্রিনিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু তাদেরকে অনেক কিছুই তাদেরকে সাপোর্ট দিয়ে ঠিক করা যায়। সুতরাং আর্লি ইন্টারভেনশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর্লি ডায়াগনোসিস, আর্লি ইন্টারভেনশন। জি, ধন্যবাদ ম্যাডাম। এই ক্ষেত্রে আমরা যদি একটু ধরনগুলো জানি যে হৃদরোগের কি ধরনগুলো রয়েছে, আপনি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির অনেক টাইপসগুলো সম্পর্কে বলছিলেন, সেই বিষয়টা সম্পর্কে মাইল্ড, মডারেট বা সিভিয়ার জায়গা থেকে। হ্যাঁ, এটাকে আসলে অনেক ভাগে ভাগ করা যায়। যে এই যে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, প্রথমেই আমরা আমাদের জনগণ যেহেতু সবাই ডাক্তার না, তারা যাতে সহজভাবে বোঝে সেই জন্য আমি প্রথমেই বলবো যে এটা আপনি যেটা বললেন মাইল্ড, মডারেট, সিভিয়ার। হার্টের রোগ হওয়ার সঙ্গে সঙ্গেই এটাতে মানুষ খুবই ঝুঁকির মধ্যে পড়লো, মারা যাবে, এরকম কিন্তু না। বেশিরভাগই কিন্তু মাইল্ড, মডারেট এই শ্রেণীর মধ্যেই পড়ে যায়। তাহলে মাইল্ড মানে হচ্ছে এরা অল্প ধরনের হার্টের রোগ, কোনো ওষুধের মাধ্যমে, এমনকি কোনো ওষুধ ছাড়া ফলো আপে রাখলে নিজেই ভালো হয়ে যায়। আর মডারেট যেগুলো, সেগুলা নিজে ভালো হবে না, কিন্তু সেগুলা এমন না যে সেগুলা জন্মের সাথে সাথে এসে মারা যাবে বা খুবই দ্রুত থাকে, জটিল চিকিৎসার মধ্যে যেতে হবে, এরকম না। এগুলি কিছুটা সময় পাওয়া যায় এবং সময় পেলে আস্তে আস্তে এদেরকে চিকিৎসা করে, অপারেশনই হোক বা ইন্টারভেনশনই হোক। এই মডারেট ফর্মের রোগীগুলার বেশিরভাগই আবার ওই যে বিনা অপারেশনের চিকিৎসাগুলি অ্যাভেইলেবল, তো সেইগুলি চিকিৎসার মাধ্যমেও তাদেরকে চিকিৎসা করা যায়। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এই বিষয়ে আরও শুনবো ছোট্ট একটা বিরতির পর।
বিরতির পর সবাইকে আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে আরোগ্য নিকেতনের শিশু হৃদরোগ এর লক্ষণ এবং চিকিৎসা এই বিষয়ে কথা বলছিলাম। আমরা অনেকগুলো ব্যাপারগুলোই জানলাম, সেখানে একটু জানতে চাই যে নবজাতকের কোন কোন লক্ষণ দেখলে আসলে অভিভাবকদের সতর্ক হওয়া প্রয়োজন। নবজাতকের মধ্যে, হ্যাঁ, এটা খুব ভালো। নবজাতকের মধ্যেই যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আর্লিয়েস্ট ডায়াগনোসিস হয় এবং তাদেরকে ভালো একটা চিকিৎসা দেওয়া যায়। তো প্রথম জিনিস যেটা আমি বলেছিলাম যে নীল হয়ে যেতে পারে, তো জন্মের পরপরই বাচ্চার যদি শরীরটা পিঙ্ক না থাকে, সাধারণত নবজাতক বাচ্চা পিঙ্ক হয়, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে না, ঠোঁটটা দেখা যাচ্ছে নীলাভ ভাব, হাত পাও একটু নীলাভ ভাব, এই রকমের বাচ্চা যদি কেউ দেখে কোনো বাবা মা, তাহলে তাদেরকে একটু সতর্ক হয়ে যেতে হবে এবং অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর ছাড়া নবজাতক বাচ্চার প্রথম যেটা প্রয়োজন তার দুধ খাওয়াটা। তো দুধ খাওয়ার সময় দেখা যাচ্ছে যে নবজাতক বাচ্চা দুধটা টানতে পারে না, হ্যাঁ, দেখা যাচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে, একটা দুইটা সাক করলো, করার পরে সে থেমে গেল, তারপরে আবার সে ক্ষুধায় কানলো, আবার সাক করতে গেল, তারপরে সে দুই একবার দিয়ে আর পারলো না। তো এটাকে আমরা বলি সাক পজ সাক সাইকেল, হ্যাঁ, মানে একবার সাক করছে, আরেকটা পজ নিচ্ছে, আরেকবার সাক নিচ্ছে, এই সাইকেল তার চলতেই থাকে, সে পেট ভরে কখনোই খেতে পারে না। তো এই যে তার সব সময় খাওয়ার জন্য একটা ইচ্ছা, কিন্তু সে খেতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলি যে শিশু হৃদরোগের একটা অনেক বড় একটা লক্ষণ। এইটা দেখলেই কোনো মা বাবা সাথে সাথে তাহলে তাদেরকে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা লক্ষণ আছে যে ওজন না বাড়া। দেখা গেল যে বাচ্চা জন্ম হয়েছে যে ওজন নিয়ে, এই যে সে বারবার খেতে গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছে, পেট ভরে খেতে পারছে না, তো তারপরে তার ক্যাটাবলিজমটা বেশি হচ্ছে, যেহেতু তার এক্সর্শনটা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তো এই কারণে সে কিন্তু যে ওজন নিয়ে জন্মগ্রহণ করে, দেখা যায় সেটা না বেড়ে ওজনটা আরো কমে যেতে থাকে, অথবা একই লেভেলে থেকে যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। তাহলে এই ওজনের বিষয়টা একটা। আর শ্বাসকষ্টটা তো দেখাই যায় যে বুকের যে জায়গাটা, বুক এবং পেটের যে জাংশনটা, এই জায়গাটা ভিতর দিকে ঢুকে পড়ে, হ্যাঁ, শ্বাস নেওয়ার সময় গলার জায়গাটা দেখা যায় যে গর্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, চোকিং হচ্ছে। এগুলি দেখলেই মা বাবার কিন্তু নবজাতকের ক্ষেত্রে বুঝতে হবে যে সামথিং রং, এবং এটা সাথে সাথেই তাদেরকে ডাক্তার দেখাতে হবে। ম্যাডাম, নবজাতকের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে বাচ্চাদের হওয়ার পরে কিন্তু নিউমোনিয়ার প্রবণতা অনেক বেশি থাকে, এটা কি আসলে হৃদরোগের ঝুঁকি বাড়ায় কিনা? আসলে হৃদরোগের একটা লক্ষণের মধ্যেও বারবার নিউমোনিয়া হওয়াটা পড়ে। যেমন হার্টের যে ছিদ্রগুলি থাকে, এই ছিদ্রগুলি দিয়ে রক্তগুলি কোথায় পড়ে, ছিদ্র দিয়ে তো একটা রক্ত পড়ার একটা সুযোগ তৈরি হচ্ছে, তো রক্তগুলি করে কি তাদের বাম পাশের চেম্বার থেকে ডান পাশের চেম্বারে এসে তারপরে এটা ফুসফুসে ঢুকে পড়ে। তো ফুসফুসে ঢুকে পড়লে ধরো ফুসফুসে হয়তো 5 লিটার নর্মালি রক্ত যাওয়ার কথা, সেইখানে যদি এই ছিদ্রগুলির রক্তগুলো অ্যাড হয় তাহলে 10 লিটার 15 লিটার এরকম হয়ে যাচ্ছে। তো এই যে এক্সট্রা রক্ত, এই এক্সট্রা রক্তগুলি যখন ফুসফুসে গিয়ে ঢুকছে, তখন এই এক্সট্রা রক্তকে হ্যান্ডেল করার জন্য, সেইটাকে আবার ফুসফুস থেকে বের করে আবার হার্টে ফেরত আনার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর খাটতে হয়, এবং ফুসফুসের মধ্যে প্রচুর দেখা যায় উচ্চ রক্তচাপের তৈরি হয়। তো এই কারণে, এবং ফুসফুসটা ভিজা থাকে, স্যাঁতসেঁতে থাকে, যে কারণে এই ধরনের ছিদ্রওয়ালা যে হার্টগুলি আছে তাদের ফুসফুসে অতিরিক্ত রক্ত সঞ্চালনের কারণে এই বাচ্চাগুলির বেশি বেশি নিউমোনিয়া হয়। সুতরাং কারো যদি বারবার নিউমোনিয়া হয় তাহলেও যেমন আমাদের হার্টের রোগ আছে কি না এটা দেখতে হবে, আর নিউমোনিয়ার একটা কারণও কিন্তু হার্টের ছিদ্রগুলি। আচ্ছা, সুতরাং এটা একটা লক্ষণ হিসেবে আসলে প্রকাশ পাচ্ছে। শিশুর হার্টে ছিদ্র ধরা পড়েছে কিন্তু কোনো লক্ষণ নাই, সেক্ষেত্রে কি আসলে অপারেশন জরুরি কিনা? শিশুর ছিদ্র আছে, লক্ষণ নাই, এটা আসলে ইনসিডেন্টালি ধরা পড়ে, কেউ তখন আসলে জানে না যে এই বাচ্চাটার হার্টে কোনো রোগ আছে কিনা, হয়তো সে জ্বরের জন্য বা অন্য কোনো কারণে ডাক্তারের কাছে আসলো, ডাক্তার তখন স্টেতো বসালো বুকের উপরে, তখন একটা সাউন্ড পেলো যেটাকে আমরা মারমার বলি। তো এই সাউন্ডটা পাওয়ার পরে ডাক্তার বলবে যে আপনার তো বাচ্চার হার্টের রোগ আছে মনে হচ্ছে, এটা তো আপনার টেস্ট করে দেখা দরকার। তখন ওরা ইকোকার্ডিওগ্রাফিতে পাঠায় এবং ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে তখন রোগটা ধরা পড়ে। এখন রোগ ধরা পড়ার পরে আমরা তখন এটাকে দেখব এটা কী ধরনের রোগ। এটা যদি খুবই ছোট একটা ছিদ্র হয়ে থাকে তাহলে তো সাথে সাথে এটার কোনো অপারেশনের প্রয়োজন নাই, কিন্তু যদি কোনো বড় ছিদ্র হয়ে থাকে বা মাঝারি ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে চিকিৎসা লাগবে।
তো এসিমটোমেটিক বললেই যে তার কোনো চিকিৎসাই লাগবে না তা না। বিষয়টা তেমন না। এসিমটোমেটিক আছে, যেমন এএসডি নামে একটা ছিদ্র আছে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এটা কিন্তু অনেকের 50-60 বছর বয়সেও ধরা পড়ে, দেখা যায় যে সাইলেন্টলি ভিতরে আছে, ইনসিডেন্টালি এটা ধরা পড়ে অন্য আরেকটা রোগের চিকিৎসা করতে যে ইকো করা হলো বা কোনো একটা সার্জারির জন্য প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে ওটাতে ধরা পড়লো। তখন দেখা যায় এদের তো কোনোদিনও কোনো সিমটম ছিল না, টেরও পায় নাই, কিন্তু এখন ধরা পড়ে গেল লার্জ এএসডি, তখন তো আর বসে থাকা যাবে না, অবশ্যই তাদেরকে তখন চিকিৎসা করতে হবে। ধন্যবাদ। সুতরাং ম্যাডাম, যদি ছিদ্র ছোট থাকে বা সেরকম অ্যাসিমটোমেটিক হয়, তাহলে কি এটা তার স্বাভাবিক জীবনযাত্রাকে আসলে ব্যাহত করে কিনা? খুবই ছোট কিছু কিছু ছিদ্র আছে যেগুলি তেমন একটা জীবনযাত্রা ব্যাহত করে না, নর্মালি বড় হয়ে যেতে পারে। তবে কিছু কিছু ছোট ছিদ্র, যেমন এর মধ্যে একটা আছে পেটেন্ট ফোরামেন অভেলি বলে একটা ছিদ্র হার্টের মধ্যে থাকে, এইটা যদি ছোট হয় তাহলেও প্রবলেম করতে পারে যারা লং ফ্লাইট করে। হ্যাঁ, লং ফ্লাইটে করে, যেমন লন্ডনে যাবে, আমেরিকাতে যাবে, তাদের হয় কি যখন উপরে উঠে, ফ্লাইটটা যখন উপরে উঠে তখন তাদের এই ছিদ্রপথে অনেক সময় রক্ত উল্টা পথে, ভ্যাকুয়াম জায়গাতে গেলে উল্টা পথে রক্ত সঞ্চালন হয় এবং ব্রেইনে স্ট্রোক হয়ে যেতে পারে। তো এই যে ছোট ছিদ্র, হ্যাঁ, এইটা এই লোকের বা এই মানুষের কিছুই হবে না যদি সে প্লেন লেভেলে থাকে, বাট সে যদি ফ্লাই করে তাহলে তার এটা হতে পারে। তো এরকম আর কি, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে ছোট ছিদ্র ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সুতরাং ম্যাডাম, সব জন্মগত হৃদরোগ কি আসলে জন্মের পরপরই ধরা পড়ে, নাকি বছর পর বছর অনেক অজানাই থেকে যায় বা পরবর্তীতে এসে ধরা পড়ছে? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। আসলে ওই যে বললাম যে অনেকের 50-60 বছর বয়সেও ধরা পড়ে, আবার অনেক বাচ্চা যাদের ছোটবেলার হৃদরোগের চিকিৎসা হয়েছে, হ্যাঁ, তারপরে তারা বড় হচ্ছে, তো এদের আমরা কি করব? অনেকে 18 বছর হয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, তাদের ছোটবেলার চিকিৎসা হয়েছে, বা এই কিছু কিছু হার্টের চিকিৎসা আছে যাদের স্টেপ বাই স্টেপ চিকিৎসা করতে হয়, একবারে হয় না, সারা জীবনে 3-4 বার চিকিৎসা করতে হয়, অপারেশন লাগে, তো তারাও দেখা যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই যে বড় গ্রুপের একটা কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত হার্টের রোগ, বাট তারা বড় হয়ে গেছে, তারা অ্যাডাল্ট হয়ে গেছে, এরকম অনেক রোগী আমাদের পাওয়া যায়। এমনকি নতুন নতুন রোগ ধরা পড়ছে অ্যাডাল্ট অবস্থায়, এই সাবজেক্টটাকে বলা হয় অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। তাহলে এইটা আরেকটা বিশেষজ্ঞদের চিকিৎসা, যেটা হচ্ছে অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং এইটারও আমরা অনেক রোগী প্রায়, আমরা ধরেন আমার একটা অপারেশন ডেতে যদি 10টা রোগী থাকে কি 8টা রোগী থাকে, দেখা যাবে তার মধ্যে 2-3 জন অ্যাডাল্ট থাকে, এবং তাদের ছিদ্রগুলি আমরা সারায় দেই। তাদের হয়তো ছোটোবেলায় এই চিকিৎসাটা ছিল না, তাদের মা বাবারা হয়তো তাদেরকে দেখায় নাই, বাট এখন বড় হয়ে ধরা পড়েছে। তো এটা বড়দের মধ্যেও হার্টের রোগটা ধরা পড়তে পারে, যে কোনো বয়সেই জন্মগত হৃদরোগ ধরা পড়তে পারে, কিন্তু এটা জন্মের থেকেই ছিল। হ্যাঁ। সুতরাং ম্যাডাম, বর্তমানে জন্মগত হৃদরোগ নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি বা স্ক্রিনিং এর ওয়েগুলো আসলে কি? জন্মগত হৃদরোগ ধরাটা আসলে খুবই সহজ। প্রথম তো হচ্ছে সিমটোমেটিক, যে কেউ সিমটম দেখলো, দেখে তারপরে, এছাড়াও কিন্তু আরেকটা হচ্ছে স্ক্রিনিং পদ্ধতি, যে সিমটম নাই কিন্তু আমি তার পরীক্ষা করিয়ে নেব। এবং জন্মগত হৃদরোগের 1 নাম্বার পরীক্ষা, যেটা একদম 100% সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক বলা যায়, সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। তো আমরা করি কি, ইকোকার্ডিওগ্রাফি তো যাদের সিমটম আছে তাদেরকে করি, আবার যাদের সিমটম নাই সেরকম একটা গ্রুপ আছে তাদেরকেও করি, তাদেরকে বলা হয় স্ক্রিনিং। যেমন ডাউন সিনড্রোম, আগে বলছিলাম, যেটা ডাউন সিনড্রোমের হার্টের রোগ আছে কি নাই এটা আমার বুঝতে হবে না, আমি অবশ্যই তাকে ইকোকার্ডিওগ্রাফি করব, কারণ তার থাকার সম্ভাবনা বেশি, সুতরাং একটা ইকো করতেই হবে তাকে। ঠিক সেরকম একটা বাচ্চার আরেকটা ভাই বোনের হার্টের রোগ আছে, অথবা তার মা বাবার হার্টের রোগ আছে, তাকেও যদি কোনো সিমটম নাও থাকে তাহলেও আমরা তাকে ইকোকার্ডিওগ্রাফি করব। এইরকম কনজেনিটাল রুবেলা সিনড্রোম বা কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যেগুলোর কথা বললাম, তারা যদি কখনো কোনো লক্ষণ নিয়ে নাও আসে তাহলেও আমরা তাদেরকে করব। এবং এইভাবেই ইকোকার্ডিওগ্রাফি একটা মাত্র পরীক্ষা যেটা দিয়ে আমার খুব সহজেই হার্টের রোগ ধরে ফেলা সম্ভব। ধন্যবাদ ম্যাডাম। নবজাতক স্ক্রিনিং বা পালস অক্সিমেট্রি স্ক্রিনিং আসলে কতটা গুরুত্বপূর্ণ? পালস অক্সিমেট্রিটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ক্রিনিং। এটা তো একটা সুন্দর একটা ছোট ইকুইপমেন্ট যেটা মানুষের পকেটে পকেটে রাখা যায়। আমরা কোভিডের সময় দেখেছি যে সবাই এটা সাথে করে ক্যারি করতো। তো পালস অক্সিমেট্রি দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে যে অক্সিজেনটা মাপা যায়। তো
তো আমি যে বললাম যে নীলাভ এবং অনীলাভ হার্টের রোগ, এইটা ধরার একটা খুব ভালো উপায় হচ্ছে পালস অক্সিমেট্রি করা। অক্সিজেন স্যাচুরেশন আমরা নর্মালি জানি যে 95 অ্যান্ড অ্যাবাভ, 95% থেকে শুরু করে এর উপরে যতটা পার্সেন্টেজ পাওয়া যাবে 100 পর্যন্ত, সেটা হচ্ছে নর্মাল। বাট 94 থেকে শুরু করে নিচের দিকে আসলেই বুঝতে হবে যে এটা অক্সিজেনের অভাব। এই অক্সিজেনের অভাব যদি আমি বুঝতে পারি একটা নবজাতক বাচ্চার মধ্যে আছে, তাহলে অবশ্যই আমি তাকে বলবো যে তুমি একটা ইকোকার্ডিওগ্রাফি করিয়ে নেবে, তার হার্টে রোগ আছে কিনা এটা জানার একটা জন্য। নিশ্চিতকরণের বিষয়গুলো কখন আসলে ওষুধের চিকিৎসা যথেষ্ট হয় এবং কখন অপারেশনের প্রয়োজন হয়? এটা হচ্ছে তার ডিজিজের মেরিট অনুযায়ী, কোন ডিজিজ কীরকম সেই ডিজিজের যে মেরিটটা আছে সেইটার উপরে। এখন অল্প রকমের ছোট একটা হার্টের ছিদ্র, এটাকে আমি একটু সময় দেব, ফলো আপে রাখবো, দেখবো এটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে কিনা। কিছু কিছু হার্টের ছিদ্র আছে 2 বছর বয়সের মধ্যে ভালো হওয়ার খুব ভালো সম্ভাবনা, কোনোটা 3 বছর বয়সের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা। আমি তাকে এই টাইম লিমিটটা পর্যন্ত অ্যালাউ করব যে হ্যাঁ ও তো এই ভিএসডি ছিদ্রটা আছে, এটা 3 বছরের মধ্যে ভালো হয়ে যায়। তাহলে আমি দেখি আগে, তার যেহেতু খুবই ছোট ছিদ্র, কোনো ক্ষতি করে না, এটাকে আমি ওয়েট অ্যান্ড সি করতে পারি, অবজারভেশন করতে পারি। করে 3 বছর পরে যদি দেখি ভালো হচ্ছে না, তাহলে অনেক সময় আমরা ভিএসডি ছিদ্রটার ক্ষেত্রে বিশেষ করে ছোট হলেও যেহেতু এটার মারমারটা খুবই লাউড একটা মারমার পাওয়া যায়, স্টেতো বসালেই শুনতে পাওয়া যায়, তো এই বাচ্চাগুলোকে আমরা চিন্তা করি যে তাদের ভবিষ্যতের কথা। যেমন সে ক্যাডেট কলেজে চান্স পাবে না, দেখা যাবে সে এমবিবিএসে ঢুকতে পারবে না, কারণ যখনই মেডিকেল টেস্টে তার ছিদ্রটার সাউন্ডটা পাওয়া যাবে তখন সে কিন্তু আর এলাও হবে না মেডিকেল টেস্টে। তখন আমরা করি কি, এখন আমরা আমাদের পলিসিটা কিছুটা বদলে নিয়েছি যে এই বাচ্চাগুলোর মধ্যে খুঁত যাতে না থাকে, তারা যাতে নিখুঁত থাকে, সেই জন্য তাদেরকে আমরা ছোট ছিদ্র হলেও আমরা তার টাইম লিমিট পাস হওয়ার পরে, যে 3 বছর পার হয়ে গেল আর ভালো হচ্ছে না, তখন আমরা তাদেরকে অনেক সময় ভালো করে দেই। আবার ওই যে পিএফও যে ছিদ্রটা বললাম, এটা যদি কোনো অ্যাডাল্টের মধ্যে পাওয়া যায়, তখন তাদের যদি ফ্লাইংয়ের ঝুঁকি থাকে অথবা কেউ আন্ডার ওয়াটারে কাজ করারও কোনো ঝুঁকি থাকে, তাহলে তাদেরটাও বন্ধ করে দেয়। কিন্তু সাধারণভাবে ছোটোখাটো ছিদ্র নর্মাল মানুষের, নর্মাল যারা অ্যাডাল্ট হয়ে গেল তাদের তেমন একটা ঝুঁকি থাকে না তাদের মধ্যে। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। এই বিষয়ে আমরা আরও শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক সবাইকে আবারও স্বাগত। আজকে আরোগ্য নিকেতন অনুষ্ঠানে শুনছিলাম শিশুর হৃদরোগ সমস্যা এবং এর চিকিৎসা ও লক্ষণ বিষয়ে। ম্যাডাম, চিকিৎসার ধরনগুলো নিয়ে যদি একটু জানি যে কখন আসলে আমরা বুঝবো, অভিভাবকরা আসলে অনেক সময় আতঙ্কিত হন বা অপারেশন শুনলে এত ছোট বাচ্চার অপারেশনের জায়গাটা আসলে প্রগনোসিস কেমন হবে সেই বিষয় নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, সেগুলো যদি একটু বলতেন। তো যখন রোগীটা আমাদের কাছে আসার পরে আমরা তার যত ইনভেস্টিগেশনগুলি করি, যেমন এক্সরে, ইসিজি, ইকো, এই 3টাই আমরা বেশিরভাগ করি। করার পরে সাথে সাথে আমরা তার জন্য একটা প্ল্যান তৈরি করি। এভরি পেশেন্টের একটা ডিফারেন্ট প্ল্যান থাকবে, একজনের সাথে আরেকজনের মিলবে না। এখন ধরেন একটা রোগীকে আমি দেখলাম, দেখে তার সব পরীক্ষাগুলো দেখলাম, দেখার পরে আমি তার জন্য প্ল্যান করতে পারি মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট মানে এখন তার কোনো অপারেশন লাগবে না, তার কোনো ইন্টারভেনশন লাগবে না, তাকে আমরা ঔষধের মাধ্যমে চিকিৎসা করব। এই সমস্ত কেসগুলি যাদের একটু হার্ট ফেলিওরের সিমটম আছে, ছিদ্র আছে বড়, লাংসে অনেক বেশি রক্ত যাচ্ছে, তো লাংসটাকে প্রোটেকশন করা, হার্ট ফেলিওর প্রিভেন্ট করা। আবার কারো যারা নীল বাচ্চা, তাদের অনেক সময় সায়ানোটিক স্পেল বলে একটা কথা আছে, যে খুবই নীল হয়, অজ্ঞানের মতো হয়ে যায়, তো এই সায়ানোটিক স্পেলগুলো প্রিভেন্ট করারও মেডিসিন আছে। আবার কারো হয়তো এরিদমিয়া, মানে হার্টে খুবই পালপিটেশন, তার হার্টবিটটা কমানোর জন্য ঔষধ আছে। তো এই ধরনের ঔষধের মাধ্যমে চিকিৎসাগুলি একটা গ্রুপের আমরা লিখি যে মেডিকেল ম্যানেজমেন্ট। সেকেন্ড আরেকটা টাইপের আমরা পরীক্ষা নিরীক্ষা করে পাই, তাদের হচ্ছে ট্রান্সক্যাথেটার ম্যানেজমেন্ট। আচ্ছা, ট্রান্সক্যাথেটার মানে হচ্ছে ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা। তো এটা হচ্ছে ছিদ্র, অনেক ধরনের ছিদ্র, হার্টের মধ্যে ভালভের চিকন অবস্থা বা সরু ভালভ, এওরটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, এএসডি, বিএসডি, পিডিএ, এই ধরনের রোগগুলি, কোয়ার্কটেশন অফ এওরটা, এইগুলি কিন্তু ইন্টারভেনশনের মাধ্যমে করা যায়। তাহলে সেকেন্ড আমরা যে ম্যানেজমেন্ট প্ল্যানটা করি সেটা হচ্ছে ট্রান্সক্যাথেটার ম্যানেজমেন্ট। আর থার্ড বা সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে যেমন টেট্রালজি অফ ফেলো, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ বা এই রকমের কিছু রোগী আছে, তাদেরকে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট বলি।
এখন সার্জিক্যাল ম্যানেজমেন্ট আবার দুই প্রকার। একটা প্রকারের মধ্যে হচ্ছে যে এই বাচ্চাটা সার্জারি করে একবারে পুরা কিওর হয়ে যাবে, আচ্ছা, একদম আর তার আর কোনো ডিজিজ থাকবে না, সে পুরা কিওর হয়ে যাবে যদি ঠিকমতো সার্জারিটা হয়। আর আরেক রকমের সার্জারি হচ্ছে পেলিয়েশন বা পেলিয়েটিভ সার্জারি। পেলিয়েটিভ সার্জারিটা কি, যেটাতে এই রোগী কোনোদিনও ভালো হবে না, তার এত জটিল রোগ, তার হার্ট কোনোদিনও ভালো হবে না, বাট সে নর্মাল মানুষের মতো বাঁচতে পারবে, বড় হতে পারবে। তাকে আমরা পেলিয়েশনের মাধ্যমে, এইগুলি সাধারণত যাদের হার্টে সিঙ্গল ভেন্ট্রিকুল টাইপ হার্ট থাকে বা তার হার্টের চেম্বারে একটা, দেখা যাচ্ছে একটা চেম্বারেই দূষিত এবং বিশুদ্ধ রক্ত আসে, সুতরাং একই সঙ্গে মিক্স হয়ে যায়, তারা নীল থাকে। তো এই সার্জারির উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের লাইফ প্রলং করার জন্য, এবং সেইটাতে দূষিত রক্তকে বাইপাস করা হয়। তো এইগুলো হলো স্টেপ বাই স্টেপ করা হয়, একই সঙ্গে করা হয় না। যেমন মাথার দূষিত রক্ত একবার বাইপাস করা হয়, পায়ের দূষিত রক্ত আরেকবার বাইপাস করা হয়। তো এইভাবে তাহলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট দুই রকমের, একটা হচ্ছে ডেফিনেটিভ হতে স্টেপ পারে বাই স্টেপ, আর আরেকটা পেলিয়েটিভ যেটা স্টেপ বাই স্টেপ করা হয়। তো এই তিন রকমের ম্যানেজমেন্ট। আর আরেক প্রকারের রোগী আছে যাদের এত খারাপ যে তারা আর কোনো চিকিৎসার পর্যায়ে পড়ে না, তারা আউট অফ রিচ চলে গেছে, আর তাদের কোনো চিকিৎসা হবে না, তারা অলরেডি ইনঅপারেবল। আচ্ছা, ট্রান্সক্যাথেটারের মাধ্যমেই হোক আর সার্জারির মাধ্যমেই হোক, তারা মানে আমাদের আউট অফ আওয়ার ক্যাপাসিটি চলে গেছে। তখন আমরা তাদেরকে বলি যে তাদেরকে জাস্ট একটা কমফোর্ট কেয়ার, যে তাদেরকে আরামে বাঁচতে পারে, তাদের লাইফটা কমফোর্টেবল হয়, চলাফেরা করতে পারে, নিজের লাইফটা চালাতে পারে, এই ধরনের কমফোর্ট কেয়ার দেওয়া হয়। তো এই হলো আর কি আমাদের ম্যানেজমেন্টের টোটাল ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের বিষয়। সেই জায়গা থেকে ম্যাডাম প্রপার ফলো আপ এবং কত দিন পর্যন্ত যাদের হচ্ছে মাইল্ড বা মডারেট বা অপারেশনের হয়তো প্রয়োজন হচ্ছে না, কতদিন পর্যন্ত ফলো আপে থাকতে হয় বা চিকিৎসকের শরণাপন্ন থাকতে হয়? কিছু কিছু রোগী আছে যাদের ফলো আপ 3 বছর, যেমন আমি ট্রান্সক্যাথেটার ম্যানেজমেন্ট করলাম, কাকে ডিভাইস দিয়ে তার ছিদ্রটা বন্ধ করে দিলাম, এই ধরনের রোগীদের 3 থেকে 5 বছর ফলো আপ লাগে, তারপরে আর আমরা তাদেরকে ছেড়ে দেই। সার্জারি রোগীও যারা একদম ডেফিনেটিভ সার্জারি হয়ে গেল, এইচডি ক্লোজার, ভিএইচডি ক্লোজার, টেট্রালজি অফ ফেলোতে অবশ্য লাইফ লং ফলো আপ লাগে। তো যেগুলো একটু সিম্পল টাইপের সেগুলি 5 ইয়ার্স ফলো আপ করলেই হয়ে যায়। আর যারা একটু কমপ্লিকেটেড, অনেক বছর পরেও তাদের কমপ্লিকেশন ডেভেলপ করার সম্ভাবনা আছে, সেই ধরনের কমপ্লেক্স রোগীদের কিন্তু লাইফ লং ফলো আপ লাগে। ম্যাডাম ধন্যবাদ। চিকিৎসা যদি শুরু করতে দেরি হয় তাহলে শিশুর ভবিষ্যতের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বা জীবনযাত্রার ক্ষেত্রে যদি বলেন? চিকিৎসা শুরু করতে দেরি হলে জটিল যে সমস্ত রোগী তারা মৃত্যু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। যেমন কিছু কিছু রোগী আছে তারা 1 মাস বয়সের মধ্যেই মারা যায়, কেউ কেউ 3 মাসের মধ্যে মারা যায়, কেউ কেউ 1 বছরের মধ্যে মারা যায়। তো এই জটিল রোগীগুলোকে এই টাইম লিমিটের মধ্যেই তাদের চিকিৎসাটা করতে হবে। যদি না করা হয় তাহলে তারা তো মারা যাবে। আর যারা একটু ভালো টাইপের, যেমন মডারেট টাইপের, যারা একটা লার্জ এইচডি, একটা হয়তো লার্জ ভিএইচডি, এদেরকে যদি আমরা দেরি করি তাহলে ওরা কমপ্লিকেশনে চলে যাবে, তারা দেখা যাবে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। এবং প্রথম পর্যায়ে পালমোনারি হাইপারটেনশনটা তাও ট্রিটেবল থাকে, রিভার্সেবল থাকে, ট্রিটেবল থাকে। যদি আরও একটু দেরি করা হয় তাহলে এটা আনট্রিটেবল এবং আইজেনমেঙ্গার সিনড্রোম বলে একটা কথা আছে, সেইটাতে চলে যায়। তখন দেখা যায় এদেরকে আর চিকিৎসা করা যায় না। তো দেরি করলে এটা হবে, ট্রিটেবল রোগী আনট্রিটেবল হয়ে যাবে, বেঁচে থাকার রোগী মারা যাবে, এই ধরনের সমস্যাগুলি হবে। ধন্যবাদ ম্যাডাম। শিশুদের হৃদরোগ এবং বড়দের হৃদরোগ সমস্যার মধ্যে আসলে পার্থক্যটা কি? বড়দের হৃদরোগের যেটা হচ্ছে এটা কিন্তু স্ট্রাকচারাল না। আমরা যেটা প্রথমেই বলছিলাম যে জন্মগত হৃদরোগগুলি হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম, মেইনলি স্ট্রাকচারাল। অন্যান্য আছে কিছু কিছু এরিথমিয়া বা হার্ট ফেলিওর, বাট মেইনলি কিন্তু ছোটদের হৃদরোগগুলি হচ্ছে স্ট্রাকচারাল। তাদের হার্টের স্ট্রাকচারটার মধ্যে জটিলতা থাকবে, ছিদ্র থাকবে, উল্টাপাল্টা কানেকশন থাকবে, সরু রক্তনালী থাকবে, এগুলি থাকবে। কিন্তু বড়দের কিন্তু হার্টের স্ট্রাকচারটা ঠিক আছে, তাদের স্ট্রাকচারের মধ্যে কোনোই প্রবলেম নাই। তাদের প্রবলেমটা হচ্ছে করোনারি আর্টারিতে, এটাকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। তো তাদের হয় কি, তাদের মানে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলের কারণে দেখা যাচ্ছে তাদের রক্তনালীর ভিতরে চর্বি জমা হয়ে রক্তনালীর লুমেনটা ছোট হয়ে যায়। এখন হার্টের যে মাংসপেশি এত কাজ করে, সারাক্ষণ কন্ট্রাকশন করছে, তার তো প্রচুর পরিমাণ খাবার লাগে, তার প্রচুর পরিমাণ অক্সিজেন লাগে। তো এখন যখন সরু হয়ে যায় রক্তনালীটা, তখন তো সেই পরিমাণ খাবার অক্সিজেন সে পায় না। তখন একটা এলাকাতে দেখা যায় অক্সিজেনের অভাবে ইস্কেমিয়া ডেভেলপ করে,
এবং একবারে টোটাল শাটডাউন হয়ে যায় যখন, তখন এটা তো একদম ইনফার্কশন হয়ে যায়, যেটাকে আমরা এমআই বলি। তো বাচ্চাদেরও এরকম হতে পারে, একটা শুধু রোগ আছে এরকম হয়, সেটার নাম হচ্ছে কাওয়াসাকি ডিজিজ। এই কাওয়াসাকি ডিজিজ একটা অ্যাকোয়ার্ড হার্টের রোগ বাচ্চাদের, এটা জন্মগত না। এইটাতেও তাদের করোনারি আর্টারি প্রবলেম হতে পারে। তাহলে মেইনলি বড়দের রোগটা কি, বড়দের হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, আরও কিছু হয় তাদের কার্ডিওমায়োপ্যাথি বা এই ধরনের, বা এরিথমিয়া, হার্ট ব্লক, এই সমস্ত। কিন্তু ছোটদের মতো তাদের মধ্যে স্ট্রাকচারাল প্রবলেম হয় না। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগত আজকের আরোগ্য নিকেতন অনুষ্ঠানে। ম্যাডাম, আমরা শিশু হৃদরোগ অনেক বিষয়গুলো আসলে জানছি। চিকিৎসার পর একটা শিশু কখন আসলে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে? চিকিৎসার পরপরই আসলে পোস্ট অপারেটিভ যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটাতে তো তারা হসপিটালে ভর্তিই থাকে সার্জারির ক্ষেত্রে, এবং তারপরে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়ার পরে মোটামুটি সহজ রোগ যেগুলি, সেগুলিতে দেখা যায় তারা ছেড়ে দেওয়ার পরে বাচ্চাদেরকে তো আর কোনো কিছু বলে নিষেধ করে শোনানো যায় না, তারা তাদের দৌড়ঝাঁপ, খেলাধুলা এগুলি শুরু করে দেয়। কিন্তু কিছু জটিল রোগ আছে যেগুলোতে বাচ্চারা, তারা যদিও ছোট কিন্তু দেখা যায় তাদের কষ্ট আছে, তারা ওরকম হাঁটে না, দৌড়ায় না। হ্যাঁ, 2-3 মাসের মতো তাদের রিকভারি করতে সময় লেগে যায়, যেগুলি অনেক দিন আইসিইউতে থাকে। দেখা যায় পোস্ট অপারেটিভ পিরিয়ডটা তাদের অনেক স্টর্মি ছিল, অনেক দিন থাকতে হয়েছে, 1-2 মাস থাকতে হয়েছে, বা অনেকে ভেন্টিলেশনে থাকে অনেক দিন। সেই সমস্ত বাচ্চাগুলোর ক্ষেত্রে নর্মাল জীবনে ফেরত আসতে একটু সময় লাগে। বা কমপ্লিকেটেড বাচ্চা, যারা দেরিতে অপারেশন করেছে, কমপ্লিকেশন ছিল, তাদেরও স্বাভাবিক জীবনে আসতে একটু সময় লেগে যায়, মিনিমাম 6 মাস পর্যন্ত এই সমস্ত বাচ্চাগুলোর লাগে। বাট যারা একদম সহজ হার্টের রোগ, আর্লিতে তারা চিকিৎসা করেছে, তাদের কিন্তু দেখা যায় 1 সপ্তাহের মধ্যেই তারা দৌড়ঝাঁপ, খেলাধুলা শুরু করে দেয় এবং ডিসচার্জ হয়ে হসপিটাল থেকে চলে যায়। আর আমাদের যে ইন্টারভেনশন ট্রান্সক্যাথেটার, এটা তো একটা ম্যাজিকের মতো। এটা হচ্ছে আমাদের কাজ শেষ হওয়ার পরপরই তারা ভালো হয়ে গেল, এবং পরের দিন সকালে আমি একটা ইকো করে এদেরকে ছেড়ে দিই। তো এরা বাসায় চলে যায়। হয়তো 2-1 দিন বলি একটু রেস্ট নেওয়ার জন্য, যেহেতু পায়ের ভিতর দিয়ে একটা মোটা পাইপ ঢুকানো হয়, যে কারণে আমরা ব্লিডিং এর চান্স থাকে বলে আমরা বলি যে 2-3 দিন একটু রেস্টে নিতে। 1 সপ্তাহ পরে থেকে স্কুলে যাওয়া শুরু করে দেয় এবং বাচ্চারা মোটামুটি সুস্থ হয়ে যায়। এই জন্যই ট্রান্সক্যাথেটার ইন্টারভেনশনটা হচ্ছে ভালো অপশন। হ্যাঁ, ভালো অপশন। যদি 2টা অপশন, যে সার্জারি করব নাকি ট্রান্সক্যাথেটার করব, এই 2টা অপশনের মধ্যে ট্রান্সক্যাথেটারটা ভালো অপশন, যে এটাতে বাচ্চার গায়ে কোনো কাটা দাগ থাকবে না এবং পরের দিন থেকেই সে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হতে পারে। এই ক্ষেত্রে একটু জানতে চাই যে জন্মগত হৃদরোগ নিয়ে যে বাচ্চারা আসলে জন্মগ্রহণ করছে, তাদের পরবর্তীতে ফ্যামিলি তৈরিতে বা তাদের বাবা মা হতে বা তাদের পরবর্তী প্রজন্মের মাঝে এই সমস্যাটা যেতে এরকম কোনো ঝুঁকি আসলে রয়েছে কিনা? হ্যাঁ, একটা বাচ্চা যার নিজের জন্মগত হৃদরোগ আছে, সে তো সার্জারি করুক বা ইন্টারভেনশন করুক, সে ভালো হয়ে গেল, কিন্তু সে পরবর্তীতে তার নিজের যখন সন্তান হবে তাকেও চেক করাতে হবে, এবং তাদের একটা ঝুঁকি থাকে, এটা 6% to 8% চান্স থাকে যে তার বাচ্চারও হার্টের রোগ হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদেরকে সতর্ক থাকতে হবে, এবং তাদের বাচ্চা জন্ম হওয়ার পরে তাদেরকে, অথবা গর্ভাবস্থায়, আগে আর্লি ডায়াগনোসিসের জন্য গর্ভাবস্থায় তাদেরকে আগে থেকে ইকো করে দেখে নিতে হবে যে তার বাচ্চার কোনো হার্টের রোগ আছে কিনা। জি, জন্মগত হৃদরোগ এই সমস্যা আসলে প্রতিরোধে গর্ভাবস্থা থেকে কোনো রকম কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় কিনা, বা কোন কোন বিষয় আসলে সচেতন হওয়াটা প্রয়োজন? আসলে একটা বাচ্চা নেওয়া, এটা তো একটা বিরাট বিষয়, একটা মা বাবার জন্য একটা বিরাট ডিসিশনের ব্যাপার। সুতরাং প্রথম জিনিসটা হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি। হ্যাঁ, এটা আমাদের দেশে দেখা যায় যে গ্রামে গঞ্জে মানুষ এই বাচ্চা নেওয়াটাকে তেমন কোনো গুরুত্ব দেয় না, একটা প্রিপারেশন যে দরকার আছে, একটা প্রিপারেশনও নাই। দেখা যাচ্ছে তাদের বাচ্চা হচ্ছে, অনেকগুলো বাচ্চা, তারপরে কেউ কেউ মারাও যাচ্ছে, তারা এইগুলি নিয়ে তেমন একটা ভাবে না। কিন্তু যারা শিক্ষিত মানুষ, তাদেরকে এটা মানে বিশাল একটা কিন্তু ডিসিশন মেকিং এর ব্যাপার, যে আমি একটা বাচ্চার মা বাবা হব, মানে আমার উপরে বিরাট একটা দায়িত্ব এসে পড়বে, এবং সেই দায়িত্ব পালনে আমি সক্ষম কিনা। প্রথম জিনিসটাই হচ্ছে যে মা বাবাকে তাদের নিজস্ব মানসিকতাটাকে ওইভাবে তৈরি করতে হবে যে আমি প্যারেন্টিং করার মতো আমার যথেষ্ট যোগ্যতা আমার এখন আছে কিনা। সেকেন্ডলি, হ্যাঁ, আর সেকেন্ডলি হচ্ছে যে তাদের শারীরিক যোগ্যতা আছে কিনা।
যেমন আমরা দেখি যে অনেক রোগ আমাদের মধ্যে লুক্কায়িত অবস্থায় থাকে, আমরা এটা জানি না। যেমন আমার কিন্তু থ্যালাসেমিয়া থাকতে পারে, আমি তো জীবনে কোনোদিন চেক করি নাই, সুতরাং আমার এটা হতে পারে। তাহলে আমার যদি থ্যালাসেমিয়ার কোনো ট্রেট থাকে এবং এই কাপল দুইজনেরই যদি ট্রেট থাকে, তাহলে কিন্তু তাদের বাচ্চার থ্যালাসেমিয়া হতে পারে। সুতরাং শুধু হার্টের রোগ না, অনেক ধরনের রোগের ঝুঁকি কিন্তু পরবর্তী বংশধরের মধ্যে থেকে যায় যদি মা বাবার মধ্যে সেগুলো। তাহলে তারা যদি থরো একটা হেলথ চেক আপ করে, তাদের ব্লাড প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, থ্যালাসেমিয়া আছে কিনা, এই ধরনের সব চেক টেক করে তাদেরকে একজন মেডিকেল স্পেশালিস্ট বলবে যে না তোমরা ভালো আছো। এবং এমনকি বাচ্চা নেওয়ার আগে একটা অবস্টেট্রিশিয়ান কনসালটেশন বা গাইনোকোলজিস্ট কনসালটেশনও করে নিতে হবে, তাদের পক্ষ থেকে কোনো কিছু চেক আপ লাগবে কিনা। তখন তারা যখন সবাই ক্লিয়ারেন্স দিল যে না ভালো, সব কিছু ভালো, তখন বাচ্চা নেওয়া। এবং বাচ্চা নেওয়ার পরে যখন গর্ভধারণের পরে মেইন জিনিসটা হচ্ছে মানসিকভাবে প্রফুল্ল থাকা। আমরা এই যে মেন্টাল ইনসাল্ট যেগুলো হয় বা এইগুলো থেকে কিন্তু হার্ট যে তৈরি হয় 3 সপ্তাহ থেকে, অল অন এ সাডেন কিন্তু হার্টের প্রগ্রেশনটা বন্ধ হয়ে যায়। দেখা যায় মানসিক ইনসাল্ট থেকে বা অনেকে এত বেশি ডিপ্রেসড হয়ে গেল বা এত বেশি মানসিক আঘাত, সেইখান থেকেই কিন্তু হার্টের গ্রথের উপরে বা হার্টের ডেভেলপমেন্টের উপরে একটা প্রভাব পড়তে পারে। এটা একটা। আর সেকেন্ডলি মা তো কোনো ঔষধ খাওয়ার ক্ষেত্রে যদি কোনো অসুখ হয়, চট করে ওষুধ না খেয়ে এটার কোনো টেরাটোজেনিক ইফেক্ট আছে কিনা, বাচ্চার উপরে হার্টের উপরে কোনো ইফেক্ট আছে কিনা, এটা জেনে শুনে তারপরে কিন্তু ওষুধ খেতে হবে। এবং খাবার দাবার ব্যাপারেও সচেতন, এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে কোথাও বেশি ঘোরাঘুরি না করা, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, এইগুলি আমার মনে হয় সাধারণ জিনিসগুলি মেনে চললেই একটা সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব। জি, অনেক ধন্যবাদ। আমরা অনেকটুকু শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাডাম। জন্মগত হৃদরোগ আক্রান্ত শিশুর পরিবারের জন্য আপনার পরামর্শ কী থাকবে? কারণ আমরা জানি তারা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং বাবা মার কিন্তু একটা বড় আকাঙ্ক্ষার জায়গা কিন্তু একটা বাচ্চা, সেই ক্ষেত্রে তাদের প্রতি পরামর্শ। তাদের প্রতি পরামর্শ হলো ওই যে আর্লিয়েস্ট সিমটমটাকে যদি বুঝতে পারে, যে খুব খেয়াল করবে বাচ্চার দিকে, কোনো জিনিস তাদের কাছে অস্বাভাবিক ধরা পড়ে কিনা। যদি কোনো কিছু মনে হয় যে এটা তো স্বাভাবিক না, সাথে সাথে তারা শিশু বিশেষজ্ঞ বা নবজাতক বিশেষজ্ঞ পরামর্শ নেবে। হার্টে কোনো রোগ আছে কিনা ওনারা যদি বলেন, তাহলে সাথে সাথে সে হার্টের ডাক্তারের সাথে দেখা করবে। এখন যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে সব হার্টের রোগী কিন্তু এত জটিল না, সব হার্টের রোগেরই কিন্তু চিকিৎসা লাগবে না, হ্যাঁ, আর সব হার্টের রোগের অপারেশনও লাগবে না। সুতরাং প্রথমে জানার পরপরই প্যানিক না হয় যে আমার বাচ্চাটার জন্য স্পেসিফিক্যালি কি দরকার, সেটা করলে সেটা শুনলে আমি দেখি যে অনেক প্রত্যন্ত এলাকা থেকে ছোট্ট একটা ছিদ্র নিয়ে মানুষ হাও মাও কানতে কানতে এসে হাজির হয় যে আমার বাচ্চার হার্টে ছিদ্র আছে। কিন্তু আমি যখন ইকো করার পরে বলি তোমার এটা কিছুই না, তখন তারা অনেক খুশি হয়ে যায়। তো এইটাই যে আগে জানতে হবে, ভালো বিশেষজ্ঞের কাছ থেকে আগে জানতে হবে বিষয়টা কি, তারপরে এটা নিয়ে প্যানিক করতে হবে। করলে আর প্যানিক করার কিছু নাই, সব কিছুরই চিকিৎসা আছে। হ্যাঁ, চিকিৎসা তো আছেই, ইনশাল্লাহ চিকিৎসা করলে সব রোগেরই চিকিৎসা সম্ভব এবং সব রোগই ভালো হয়ে যাবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আজকে আসলে আমাদের এই আলোচনা আমাদেরকে আরো অনেক বেশি সমৃদ্ধ করেছে এবং আপনার উপস্থিতি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। খুব ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আর এখন টিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকের আলোচনা শেষ করার আগে একটি কথাই বলতে চাই যে একটি ছোট্ট শিশুর সুস্থ স্পন্দন প্রতিটি পরিবারের জন্যই অনেক বেশি আকাঙ্ক্ষার, অনেক বেশি ভালোবাসার এবং একটা বড় ভবিষ্যৎ আসলে তৈরি করে। সেই জন্মগত হৃদরোগ আসলে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এটা কখনোই কিন্তু একটা এমন অবস্থায় পৌঁছে যায় না যে আমাদের আশার আর কোনো আলো নেই। সুতরাং প্রত্যেকটা চিকিৎসাযোগ্য অবস্থা রয়েছে এবং সেই বিষয়ে আমরা আমাদের সচেতনতা আরও বাড়াই এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের এখন টিভির আরোগ্য নিকেতন অনুষ্ঠান থেকে। আসসালামু আলাইকুম।